নিস্তব্ধ পরিবেশ। রাত প্রায় 10টা নাগাদ। হাতের ভাঁজে চেপে ধরে রাখা চিঠিতে দৃষ্টি ফেলে তাকিয়ে আছে মায়া। মনে অসংখ্য দ্বিধা। চিঠিটা পড়বে কি পড়বে না, তাই নিয়ে মনে অনেকটা সংকোচ। মায়াকে কেন একজন টিচার চিঠি দিবে সেটাই ভেবে পাচ্ছে না সে। এমনই নিজের জীবনে অগণিত ঝামেলার শেষ নেই। নতুন করে যেন কিছুই ভালো লাগছে না ওর। মায়া চিঠিটা পড়তে নিয়েও পড়তে ইচ্ছা করছে না বলে বালিশের নিচে চিঠিটা রেখে দিল। এই চিঠি পড়ে হয়তো সে মানসিকভাবে আরো ভেঙে পড়বে, নয়তো বাবুল কদম উঠাবে। মায়া নিজের জীবন আর ঝামেলা চায় না। সবাই ভালো আছে, তাহলে মায়া কেন শুধু শুধু নিজের কষ্টে বোঝা বাড়াবে? মায়াও ভালো থাকতে চাই, সবকিছু ছেড়ে ছুঁড়ে বহুদূর যেতে চাই, যেখানে চাইলেও কেউ মার উপর জোর খাটাতে পারবে না, মায়াকে কষ্ট দিতে পারবে না। মায়া একা থাকবে নিজের কর্মফল নিয়ে। কিন্তু মায়া এমন রাজ্য পাবে কোথায়, যেখানে গেলে মার হৃদের কথা মনে পড়বে না? এমন রাজ্য কি আদৌ আছে দুনিয়াতে? দীর্ঘশ্বাস ফেলে মায়া শূন্য ঘরটাতে এক পলক তাকিয়ে বিছানার পাশ থেকে উঠে বারান্দায় কাউচের উপর গিয়ে বসল। চাঁদবিহীন ঘন কালো আকাশটায় নিজের এক টুকরো জায়গায় খুঁজল। এক মনে আকাশের দিকে তাকিয়ে থেকে অসংখ্য দোয়ার মাঝে একটা দোয়া করল। এই রাতটায় যেন মার জীবনের শেষ রাত হোক। কাল সকালটা যেন মার না হোক। মায়া মুক্তি চাই, জীবনের অসংখ্য ঝামেলা থেকে নিস্তার চাই। মার নিজের জীবনটায় যেন এবার বোঝা মনে হচ্ছে। ইসলামে দ্বিতীয় বিয়েকে হালাল করেছে। সামর্থ্য থাকলে একটা ছেলে 4টা বিয়ে পূর্ণ করতে পারে, সেখানে মায়া যদি রিকে দ্বিতীয় বিয়ে করার জন্য দোষারোপ করে তাহলে মারই পাপ হবে। তাই মায়া নতুন করে আর পাপ চায় না। এমনই কর্মফলে ভারটা অনেক, সেখানে রিকে বাধা দিয়েও বাকি করবে। কিছুই তো মার হাতে নেই। তাছাড়া সবকিছুর ঊর্ধ্বে মায়া রিকে আর বাধাই দিতে চায় না। যার যেটা মন চাই করুক, এই নিয়ে সে কাউকে বাধা দিবে না। কিন্তু মার এত ধৈর্য নেই যে সব সতীন নিয়ে স্বামীর সংসার করবে সারা জীবন। মায়া পারবেও না। কিছু চাওয়া পাওয়া মানুষের অপূর্ণ থাকে, সেটা মায়া জানে। কিন্তু কিছু সত্য যে মানুষকে নিঃশেষ করে দেয় সেটা মার জানা ছিল না। আজ যেন সেই সত্যের মুখোমুখি হয়েও বিশ্বাস করতে পারছে না। তবে মায়া এবার আর বোকামি করবে না। রিকে মার জীবনে দ্বিতীয়বার আসার সুযোগই দিবে না। এবার যাই কিছু হোক না কেন, এর শেষ মায়াও দেখতে চাই। গুমোট নিঃশ্বাসে মায়া গা এলিয়ে কাউচে শুয়ে চোখ বন্ধ করে নিল। এলোমেলো চিন্তায় স্বস্তির জন্য একটা সময় ঘুমিয়ে পড়ল। শীতময় দুপুর। সময়টা 1-2 বিসর্গ 1-5। মাথার উপর তপ্তময় সূর্যটা থাকলেও তার তাপ কম। মৃদু ঠান্ডা বাতাসের সাথে যেন সূর্যের উষ্ণময় তাপটা মন ছুঁয়ে যাচ্ছে। কিন্তু সেই আবেদনময়ী আবহাওয়াটা যেন আসিফের শূন্য মনের ব্যথাটা পূরণ করতে পারছে না। এলোমেলো পোশাক আর অগোছালো চুলে হৃদের অফিসের বিল্ডিংয়ের নিচের পার্কিং এরিয়ার বিছানো একটা দুলের উপর মাথা ঝুঁকে হাতে ফোন নিয়ে বসে আছে। কষ্টে বুক ভার হয়ে আছে ওর। এই জগতের সংসারে আসিফের নিজস্ব পরিবার বলতে একটা বোন আছে। মা বাবা নেই। জন্মের আগে বাবা মারা যায় আর আসিফের বয়স যখন 13 বছর তখন মা মারা যায় ক্যান্সারে। তখন থেকেই বোনটা নিয়ে একা জীবন ওর। আত্মীয় স্বজন বলতে যারা ছিল তারাও সময়ের ব্যবধানে সবাই একটা সময় স্বার্থপর হলো। তেমন কেউ কাছে রইল না, তার শুধু বোনটাই ছিল। বোনটাকে বিয়ে দেয় আসিফের যখন 20 বছর, তখন 2 বছরের ছোট ছিল ওর বোন। একটা ভালো ছেলের হাতেই আদুরের বোনটাকে বিয়ে দিয়েছিল সে। বর্তমানে বোনটার স্বামী নিয়ে কোন দেশে আছে সেটাও আসিফকে বলে না। কারণ আসিফ কালো দুনিয়ায় অধীনে আছে বলে তাই। ভাই বলে মানতে চায় না। এতে অবশ্য তারও বেশ একটা মাথা ব্যথা নেই। বোনটার স্বামী নিয়ে ভালো থাকলেই হলো। দরকার নেই আসিফের সাথে যোগাযোগ করার। আসিফ সবকিছুই মানিয়ে নিয়েছে নিজের জীবনে। বোনকে বিয়ে দিয়ে আরাফ খান কোম্পানিতে কর্মচারী হিসাবে নিযুক্ত হলো। তারপর ধীরে ধীরে কিভাবে যেন রিক খানের কাজে, কর্মে, বিচক্ষণ ও বুদ্ধিমত্তার উপর আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় হৃদের দলে যেতে চাইল। হৃদ ও তাকে জায়গায় দিল নিজের সাথে। তারপর থেকে আসিফ হৃদের সাথে আছে। একটা সময় রিক খান আসিফকে নিজের ডানহাত বানিয়ে নেয় তার বিশ্বস্তা দেখে। আজ পর্যন্ত তাই আছে। রিক খানের ডান হাত বলে আজ আসিফকেও সবাই ভয় পায়। চোখে চোখ রেখে কেউ সহজে কথা বলতে চায় না। এত পাওয়া, এত ক্ষমতা, আজ যেন সবকিছু বৃথা মনে হচ্ছে ওর কাছে। ভালোবাসা মানুষকে ফুটবল করতে দেখেছে সে, কিন্তু এতটা ফুটবল হয় সেটা জানতো না। কিন্তু আজ যেন সবকিছু থেকেও হেরে গেল।
ভালোবাসার মানুষটিয়াকে হারিয়ে যেন জীবনের অর্থ ভুলে গেল। প্রচণ্ড চঞ্চল হরিণ ছিল মেয়েটা। তার সাথে রোজ ঝগড়া বিবাদ করত, আবার ভালোবেসে কেয়ারও করত। ভালোই তো যাচ্ছিল তার দিনগুলো। কিন্তু হঠাৎ করে কেন অন্ধকার নেমে আসল তার জীবনের? কেন সবটা এলোমেলো হয়ে গেল? কেন সে এত ক্ষমতার দাপটে থেকেও ভালোবাসার মানুষটাকে সেভ করতে পারল না? কেন সে ব্যর্থ হলো? কেন? এত কেনর উপর কে দিবে তাকে? গুমরে উঠা ফিলিংসে কেঁদে উঠল আসিফ। পুরুষ মানুষের নাকি কাদা শোভা পায় না। আজ কেউ আসিফকে জিজ্ঞাসা করুক কষ্ট কাকে বলে। আজ সে চিৎকার করে দুনিয়াকে বলবে হুট করে ভালোবাসার মানুষের মৃত্যুর সংবাদ পেলে কেমন লাগে অপরজনের। কেমন হয় হারানোর বেদনা। আসিফের একাকিত্ব জীবনে কাউকে সঙ্গী করতে গিয়ে যে তার এমন নির্মম হত্যা হবে ভাবেনি সে। আজ সে এই প্রফেশনে না আসলে হয়তো টিয়া বেঁচে থাকতো, তার পাশে থাকতো। সবকিছু তার এই প্রফেশনের জন্য হয়েছে। এই তো মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন আসিফকে ফোন করে জানালো তারা টিয়াকে নয় বরং মায়াকে উঠাতে গিয়ে ভুলবশত টিয়াকে উঠিয়ে নিয়ে যায়। এবং আসিফ হৃদের ডানহাত হিসাবে টিয়াকে ব্যবহার করে অবশেষে গণধর্ষণে মৃত্যু দেয়। কিন্তু মূল কথা হলো, এসব কিছু নাকি তারা ভুলবশত টিয়াকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর হৃদকে জানিয়েছিল। এবং টিয়াকে তাদের প্রয়োজন নেই বিদায় হৃদের কাছে টিয়াকে বাঁচানোর শর্ত দিয়েছিল একটা। যদি হৃদ টিয়াকে জীবিত চায় তাহলে তাদের সাথে ছোট একটা সামঞ্জস্যতার চুক্তি করতে চেয়েছিল। কিন্তু তাতেও নাকি হৃদ রাজি হয়নি, বরং টিয়াকে মরতে তাদের হাতেই ছেড়ে দিয়েছিল, কোনো অ্যাকশন নেয়নি। এতে আসিফ ভীষণ কষ্ট পেয়েছে। আজ যদি টিয়ার জায়গায় মায়া ভাবি থাকতো তাহলে হৃদ ভাই কি পারত গুন্ডাদের হাতে মায়াকে মরতে দিতে? ভালোবাসার মানুষকে বাঁচানোর চেষ্টা করত না? অবশ্যই করত। রিন ভাই তো জানতো আসিফের জীবনের কতটা গুরুত্বপূর্ণ ছিল টিয়া। তাহলে কেন বাঁচাল না টিয়াকে আসিফের জন্য? রিন ভাই অকারণে কিছু করে না, সে জানে তারপরও এমন কি কারণ থাকতে পারে যেটার জন্য তার ভালোবাসার মানুষকেই বলি দিতে হলো। আসিফ বিগত 8 বছর ধরে রিন ভাইয়ের বিশ্বস্ত মানুষ হয়ে এসেছে, তাহলে কেন আসিফের দিকটা চিন্তা করল সে? কেন? গুমোট কান্নায় আসিফ উঠে দাঁড়ালো। পকেট থেকে রুমাল নিয়ে ভালোভাবে মুখ মুছে এগোলো 3 তলায় হৃদের কেবিনের দিকে। আজ সাহস করে কিছু জবাবদিহি তারও চাই হৃদ ভাই থেকে। আজ দিতেই হবে আসিফের সকল প্রশ্নের উত্তর। যদি না দেয় তাহলে আজের শেষ দেখেই ছাড়বে, তারপরও খালি হাতে ফিরবে না সে। শক্ত মনস্থির চিন্তা ভাবনায় এগোলো আসিফ হৃদের কেবিনের দিকে। বেখে আলিপনায় নখপুন্ত করতে ভুলে গেল। দরজা টেনে সোজা রুমের ভিতরে প্রবেশ করতেই মুখোমুখি হলো নাহিদ চৌধুরী, মানে আয়নের বাবার সাথে। তিনি হৃদের অফিস কক্ষে বসে আছেন বেশ গম্ভীর ভাব নিয়ে। তার মুখ দেখে ভিতরকার বোঝার উপায় নেই। আসিফ উনাকে এক পলক দেখে চোখ আউড়িয়ে হৃদকে খুঁজল। পেল ডান পাশে কাচের দেয়াল দিকে মুখ করে নিচের রাস্তার দিকে তাকিয়ে আছে। এখান থেকে নিচের পার্কিং এরিয়াটা স্পষ্ট দেখা যায়, তার মানে হৃদ ভাই এতক্ষণ যাবৎ আসিফকে বিধ্বস্ত অবস্থায় রুলের উপর বসে থাকতে দেখেছে। দেখে তো তাই মনে হচ্ছে। আসিফ নিজের এলোমেলো চিন্তা ভাবনার মাঝেই রুমে ঢুকে জড়ানো কম্পিত গলায় হৃদকে মৃদু স্বরে ডেকে বলল, ভাই। প্রথম ডাকেই হৃদ হাত ঘুরিয়ে তাকালো আসিফের লাল হয়ে ওঠা অশ্রুসিক্ত ফুলা চোখ দুটোর দিকে। কাঁধ এলিয়ে দেয়ালের ছাই গ্লাসের হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট হাতে গুজে বলল, বল। হৃদের মনোভাব বুঝার চেষ্টা করেও ব্যথ হলো আসিফ। হৃদের মুখ দেখে তার ভিতর পোড়াটা অন্তত দেয়। তবে আসিফও দমে গেল না। নিজের মনের যাবতীয় দুর্বলতা নিংড়ে প্রকাশ করল হৃদের কাছে। মুহূর্তে কান্না ভেজা কণ্ঠে হৃদকে বলল, ভাই। ওরা আমার টিয়াকে মেরে ফেলেছে। আপনি জানতেন ওদের কাছে আমার টিয়া বন্দী ছিল, তারপরও কেন আপনি তাদের কাছ থেকে আমার টিয়াকে বাঁচালেন না? কেন মরার জন্য টিয়াকে ওদের কাছে ছেড়ে দিলেন? ভাই, আমার কষ্ট হচ্ছে। আপনি বলুন কি করব আমি? থাকতে পারছি না টিয়াকে ছাড়া। আমার ওকেই লাগবে ভাই। প্লিজ ভাই, কিছু করুন। আসিফের কান্নায় যেন হৃদের মন গল না, বরং শান্ত স্বাভাবিক থাকলো। এমন একটা ভাব যেন সবকিছুই স্বাভাবিক শান্ত এই মুহূর্তে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদ এগিয়ে এসে আসিফ আর নাহিদ চৌধুরীর মুখোমুখি অফিস টেবিলের কোনায় লাফিয়ে উঠে বসে পাশের মার্বেল বলটা হাতে নিল। সেটাকে মুঠোয় চেপে ঘোরাতে ঘোরাতে বলল, আমি কি করব আজব? যার মরার সে মরে গেছে। মরা মানুষ জীবিত হয় না, তুই জানিস না? তাছাড়া তোকে কে বলল ভালোবাসা ছাড়া মানুষ থাকতে পারে না? মানুষ সব পারে। আমি থাকছি না ভালোবাসা ছাড়া। তাহলে তুই পারবি না কেন?
হৃদের কথায় করুণ কণ্ঠে আকুতি করে ডাকলো আসিফ। ভাই, কি ভাই, জানিস না গ্যাংস্টার জীবনের প্রেম নিষেধ। আমি না করেছিলাম না তোকে প্রেমে জড়াতে, তারপরও জড়ালি। এখন আমাকে দোষ দিয়ে লাভ নেই। তোর দায়িত্ব ছিল তোর ভালোবাসা রক্ষা করার, তুই পারিসনি, তাতে তোর ব্যর্থতা। তাছাড়া আমি তোর মাথায় বন্দুক ঠেকিয়ে এই প্রফেশনে আনেনি। তোর জানা প্রয়োজন ছিল গ্যাংস্টাররা কখনো কারো আপন হয় না। এবার যা, গিয়ে কাজ কর। আমাদের নেক্সট প্রজেক্টের আপডেটটা ইমেল কর। সাথে আমার ফুপ্পা জানের জন্য হট কফি পাঠাবি কেমন? যা। হৃদের কথায় আর আর্চনের অসন্তোষ হলো আসিফ। প্রথম থেকেই টিয়ার বিষয়টা নিয়ে মন বিষিয়েছিল তার। তারপরও বড় ভাই হিসাবে হৃদের কাছে এসেছিল উপায় খুঁজতে। কেন টিয়াকে বাঁচাল তার কারণ জানতে। কিন্তু হৃদ যেন সবকিছু ঊর্ধ্বে গিয়ে আসিফকে ছোট করল। সে চেয়েছিল শেষ পর্যন্ত হৃদকে বিশ্বাস করতে, কিন্তু বিষিয়ে যাওয়া মনে হৃদের প্রতি প্রচণ্ড তিক্ততা প্রকাশ পেল। যার জন্য আসিফের মনে অবিশ্বাসের ঘর থেকে হঠাৎ করে বন্দুক হাতে উঠল হৃদের বিপরীতে। বন্দুক হাতে টান টান করে দাঁড়ালো আসিফ হৃদের কপাল বরাবর ধরে। হৃদ চোখ তুলে দেখল সেটা, তবে প্রতিক্রিয়া আপাতত জানালো না। বরং কপাল কুঁচকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টির মাঝে আসিফকে রাখল। দীর্ঘ সময় নিয়ে বসে থাকা নাহিদ চৌধুরী অবশেষে নড়েচড়ে বসল হৃদের মাথায় আসিফের বন্দুক ঠেকানোতে। অবশেষে তাদের প্ল্যানিং সাকসেসফুল হতে চলেছে ভেবে খুশিতে যেন মন নেচে উঠল তার। তিনি আসার সময় রাফিনকে দিয়ে আসিফকে ফোন করিয়েছিল এবং উল্টাপাল্টা হৃদের বিরুদ্ধে বুঝিয়ে আসিফের মন বিষিয়ে তুলতে সাহায্য করেছিল। হয়তো সক্ষম হয়েছে। তিনি মূলত কাজের বাহানা দিয়ে হৃদের মৃত্যুর সচক্ষে দেখতে এখানে এসেছে। এখন সেটাই সফল হতে যাচ্ছে ভেবে আনমনেই তিনি ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল। অতি আশায় দৃষ্টি ফেলল আসিফের উপর, কখন সে হৃদকে শুট করবে সেটাই দেখতে। হৃদের সাথে উনার পূর্ব শত্রুতা ছিল না। বিগত 2 বছর ধরে এই শত্রুতার সূত্রপাত হয়েছে তাও যখন হৃদ নেতা আফজাল সাহেবকে মেরে তাদের নারী পাচারকারী ব্যবসাটা বন্ধ করে দিন তখন থেকে। মূলত তিনি এই ব্যবসার লিডার ছিল। উনার প্ররোচনা দেশের মেয়েদের বিদেশে পাচার করাতে বড় হাত ছিল। এতে ছোট ছোট দল নেতাদের পার্টনারশিপ। কিন্তু এই ব্যবসা করতে গিয়ে ভিন্ন সমস্যার সম্মুখীন হওয়াতে উনার পরামর্শে গ্যাংস্টার হিসাবে হৃদের নামটা ব্যবহার করেছিল সেই ব্যবসাতে। তাতে সবকিছু ভালোই যাচ্ছি, কিন্তু বিপত্তি বাজল হৃদের নারীর সম্মান নিয়ে। এখন উনার কথা হলো, একজন গ্যাংস্টার হয়ে যদি অসীম পাপ তুমি করতে পারো তাহলে তুচ্ছ নারীর প্রতি কেন তুমি সম্মান দেখাবে? খারাপ হলে সব দিকে হও, পাপ করলে সব দিক থেকেই করো। সেখানে ন্যাকামি করে আবার নারীর সম্মান দিতে হবে কেন তোমার? রিক খানের এই ন্যাকামি নারীর সম্মানের জন্য উনার সকল ব্যবসা লসে উঠেছে। মূলত তিনি নারীর দেহ ব্যবসার বড় অ্যামাউন্টের টাকা নিয়েছিল বিদেশি ক্লায়েন্টদের থেকে। কিন্তু সময় মতো যখন তিনি নতুন মেয়ে দিতে পারেনি তাদের হাতে হৃদের ব্যবসাটা বন্ধ করে দেওয়াতে, তাতে তিনি বিশাল বড় অ্যামাউন্টের লস চুকাতে গিয়ে বাকি সকল ব্যবসাতেও করুণ দশা হয়। আর এতেই তিনি ক্রোধে আছে কখনো হৃদের ধ্বংস ঘটাবেন। সেই থেকেই তিনি প্রতি পদে পদে মায়াকে টার্গেট বানিয়ে হৃদকে ফুটবল করতে চাইছে। রাফিন মূলত আফজাল সাহেবের ছেলে। বাবার মৃত্যু প্রতিশোধ নিতে নাহিদ চৌধুরীর সাথে হাত মিলিয়েছিল। এখনও তাই আছে। এবার ভালোই ভালোই রিক খানের মৃত্যু আসিফের হাতে হয়ে গেলে সকল ঝামেলা এখানেই শেষ। তারপর আর ঠেকায় কেউ নাকে। উৎফুল্ল মনে ঘটিত জীবনে হিসাবটা একবার মিলিয়ে নিল তিনি। ঠোঁট বাঁকিয়ে হেসে তৃষ্ণার্ত চোখে তাকালো হৃদের দিকে। এই মুহূর্তে হৃদের মৃত্যুই যেন উনার প্রথম আকাঙ্ক্ষা। তবে কোথায় যেন তিনি নিরাশ হচ্ছেন। টান টান উত্তেজনার মধ্যেও তিনি হৃদের চোখে বিন্দু মাত্র ভয় দেখতে পারছেন না। তারপরও তিনি নিরাশ হলো না, বরং আশায় রইল এই বুঝি আসিফ হৃদকে শুট করে বলে। কিন্তু তেমন কিছুই হলো না। বরং উনাকে চমকে দিল তখন, যখন দেখল আসিফ সেই বন্দুক ঘুরিয়ে উনার কপাল ঠেকাল। চোখের পলকে অন্ধকার নেমে আসল উনার চোখে মুখে। ভয়ে উত্তেজনায় আতঙ্কে যখন তিনি ধরফিয়ে উঠতে যাবে চেয়ার ছেড়ে, তখন হঠাৎ গুলি করে বসল আসিফ উনার বাম হাতে। চিৎকার করে ডান হাতে বাম হাতটি চেপে ধরে তাকালো আসিফের দিকে। কিছুক্ষণ আগের আবেগীয় চেহারাটা আর নেই। বর্তমানে হিংস্রতর রাগ বহমান আসিফের সেই চেহারায়। তবে হৃদের চেহারার ধরন পাল্টিয়েছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি প্রকাশ পেয়েছে। হৃদের রূপ পরিবর্তনে ঘাবড়ে উঠল তিনি। হঠাৎ করে বাজি পাল্টে যাবে ভাবেননি তিনি। হঠাৎ করে কি এমন হলো যে তারা আবারও হেরে গেল? আর আসিফ হৃদের বিপক্ষে গিয়ে নয় বরং পক্ষে চলে গেল।
বাম হাত চেপে ধরে তিনি চিৎকার করতে চাইলে আসিফ তৎক্ষণাৎ উনার মুখ চেপে বন্দুক ঢুকিয়ে ঝুঁকে পড়ে রাগে হিসহিসিয়ে তেড়ে বলল, কি মনে করেছিস আমাকে দিয়ে অবিশ্বাসের ঘর ঘর খেলবি? এত সোজা? ছোট থেকে বড় হয়েছিল ভয়ে পিছন পিছন, সামান্য ফোন বা একটা মেয়ে মানুষের জন্য সেই বিশ্বাস ভাঙবে। তোর নাটক বহুদিন আগেই ভাইয়ের কাছে প্রকাশ পেয়েছিল। শালা তুই শুধু দাদাজানের আকুতির জোরে বেঁচে আছিস। ভাই জায়গায় আমি হলে এতক্ষণ তোর মতন নিমকহারামিকে মেরে পোস্টার বানিয়ে রাস্তা টাঙ্গাইতাম। শালার বানচাল। আসিফের পরপর কথায় এবার মুখ খুলল হৃদ। বেশ হেয়ালি করে বলল, আসিফ, আমার ফুপ্পাজান হয় তিনি, ভদ্রভাবে কথা বল। এইভাবে বলিস না, বেচারা কষ্ট পাচ্ছে তো। দেখ, তুই আর যাই করিস আমার সামনে অন্তত মারিস না, তাহলে আমি সহ্য করতে পারবো না। দরকার হলে আমার ফুপ্পাজানকে ওনার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে বন্দি করে বোম্ব ফাটিয়ে বা ইলেকট্রিক আগুন লাগিয়ে মেরে দে। তারপরও আমার চোখের সামনে কিছু করিস না। তুই তো জানিস আমি বেচারা কতটা নরম মনের মানুষ। তাই সহজে সহ্য হবে না আমার আদরীয় ফুপ্পাজানের মৃত্যুটা। একটু বুঝো। এত পাষাণ ঘোষণা। হৃদের কথায় আতঙ্কে উঠল নাহিদ চৌধুরী। তার মানে হৃদ খান পূব থেকেই জানত উনার ষড়যন্ত্র নিয়ে। সবকিছু যেন কেন চুপ ছিল। শুধু আরাফ জন্য নাকি অন্য কিছু? হৃদ যদি সবকিছু জানে তাহলে সেদিন পার্টির হওয়ার রাতে বিষয়টাতে অবগত সে। এজন্য তো উনারা কিভাবে হেরে গেছে এখনো পর্যন্ত বলতেই পারছে না। সবকিছু ধোঁয়াশা লাগছে। এত প্ল্যানিং ফ্ল্যাটিং করেও শেষে আপোষ মৃত্যুটা মেনে নেওয়াটা অসম্ভব। তিনি শেষবারের মতন লড়তে চাইল আহত শরীরে। কিন্তু সতর্ক আসিফের শক্তি সামর্থ্যের সাথে পেরে উঠল না। হার মানতে না চেয়ে বরং তৎক্ষণাৎ চেঁচাল হৃদের উপর। আসিফ জবরদস্তি করে ধরে রাখল ওনাকে। তিনি চিচাতে চিচাতে বলল, নিস্তার পাবি না হৃদ খান। তোর জন্য আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ডুবেছে। এমনকি আমার ছেলেটাও তোর জন্য তার প্রথম ভালোবাসার মানুষটা পায়নি। তোর কি মনে হয় তোকে ধ্বংস না করে আমি মরব? কখনোই না। আগে তোর বউকে মারব তারপর তোকে। নাহিদ চৌধুরী গলা ফাটানোর চিৎকার হৃদের চেপে রাখা রাগটা প্রকাশ পায়। অন্তত রাগান্বিত হাতে বলটাকে মুঠোয় চেপে ধরে রাগে কটমট করে বলে, আগে নিজের চিন্তা কর। নিজেকে বাঁচিয়ে তারপর আসিস হৃদ খানকে ঠেঙ্গিয়ে তার বউকে মারতে। হারামি বাচ্চা তোরে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম আত্মীয়তার জোরে। দাদাজান চায় না উনার মেয়ে বিধবা হোক। তাই তার অতি রিকোয়েস্ট তোকে বাঁচিয়ে রাখা। কিন্তু আর না, দুধকলা দিয়ে কাল সাপ পোষার মতো বোকা আমি নয়। তোর বাপদের সাথে তোকে একসঙ্গে করে উপরে পাঠানোর ব্যবস্থা করছি আমি। ট্রাস্ট মি, দুনিয়ায় কেউ বুঝবে না তোদের কেউ প্ল্যানিং করে মেরে। সবাই জানবে বিল্ডিং পরিদর্শন করতে গিয়ে হঠাৎ ইলেকট্রিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে মারা গেছে উক্ত বিল্ডিংয়ের মালিক নাহিদ চৌধুরী ও তার সহপার্টনাররা। এতে দাদাভাই ও নিজেকে অপরাধী ভাববে না আমার জন্য। দেখ, শুরু থেকে আমার জীবনে ক্ষমা নামক রুলস ছিল না। আমি সহজে কাউকে ক্ষমা করিনি অ্যাকসেপ্ট বউ ছাড়া। বউটা আমার কলিজার টুকরা ভীষণ ভালোবাসি, কিন্তু তোর সেদিন রাতে পার্টিতে ওইভাবে নোংরা খেলাটা খেলে ভালো করিসনি। আমি কষ্ট পেয়েছি, বউটাও কষ্ট পাচ্ছে। সবচেয়ে বড় কথা এসবের মাঝে তোর ছেলেই পিষে গেল। তুই ম্যান টু ম্যাম আমার সাথে লড়াই না করে মেয়েদের আঁচল ধরলি। আমার সাথে তোর পূব শত্রু ছিল না। তারপরও তুই আমার পার্সোনাল গেলি। আমার অবুঝ বউটাকে বারবার টেনে আনলি আমাদের মাঝে। শেষে কি করলি? আমার বউকে মিথ্যা নোংরা খেলায় সামিল করলি। তুই নোংরা হতে পারিস, নারীর দেহ নিয়ে তোর ব্যবসার হতে পারে, কিন্তু আমার শত খারাপ কাজেও একটা রুলস আছে। আমি নারীর সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে চলি। অসম্মান করি না। তোর নারীর দেহ ব্যবসাটার পিছনে বড় হাত ছিল সেটা আমি পূর্ব থেকেই জানতাম। তুই সবার লিডার ছিলি জেনেও তোকে সেকেন্ড সুযোগ দিয়েছিলাম আমার বিরুদ্ধে না যাওয়ার। কিন্তু তুই শুধরালি না। তাই আমিও তোকে আর সুযোগ দিব না। ফুপ্পির সংসার বাঁচাতে গিয়ে তো আর আমি আমার সংসারটা নষ্ট করতে পারি না, তাই না? বউটা এমনিতেই আমাকে ভুল বুঝে বসে আছে। উল্টাপাল্টা কিছু করার আগে আমার তার কাছেও যাওয়ার দরকার। সময় কম, কাজ বেশি। আসিফ নিয়ে যা এটাকে। যেভাবে বলেছি সেভাবে মেরে দে। জি ভাই। হৃদের কথা মতো আসিফ নাহিদ চৌধুরীর ঘাড়ে আঘাত করে বেহুশ করে নিল আগে। বডিগার্ড দিয়ে নাহিদ চৌধুরীকে রুম বের করতে হৃদ ফের ডাকল আসিফকে। আসিফ দরজার সামনে থেকে ঘুরে চাইতেন হৃদ অন্তত সন্তুষ্টি গলায় বলল, অভিনেতা হিসাবে তুই কিন্তু ভালো অ্যাক্টর হতি আসিফ। অভিনয় করতে পারিস ভালো। তবে তোর বিশ্বাসের উপর আজ অন্তত সন্তোষ আমি।
এজন্য তোকে একটা উপহার দেওয়া লাগে। কি দেয় বলতো? কি দিলি তুই সবচেয়ে বেশি খুশি হবি বল? বাড়ি, গাড়ি, নাকি টিয়া? টিয়াকে চাই না তোর। যা দিলাম। তোর বাসায় আছে, সময় করে বিয়ে করে নিস। তারপরও আমার মাথা খাস না টিয়া টিয়া করে। তোর। হৃদের কথা শেষ করার আগে আসিফ খুশিতে আত্মহারা দৌড়ে এসে ঝাপটে জড়িয়ে ধরল হৃদকে। থ্যাংক ইউ ভাই, বলে বলে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে লাগলো ক্রমাগত। কিন্তু নাহুশ হৃদ আসিফ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বিরক্তি গলায় বলল, ছেহ, মেয়েদের মতন ঘেঁষাঘেঁষি করতে শিখে গেছিস কবে থেকে? ছাড়। হতভম্ব হয়ে আসিফ হৃদকে ছেড়ে দাঁড়ালো। একটু বেশি আবেগ প্রবল হয়ে যাওয়াতে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হৃদকে জড়িয়ে ধরেছিল সে। আর ধরবে নাই বা কেন? আজ হৃদ ভাই ওকে জীবনের বেস্ট উপহার দিয়েছে, তার ভালোবাসার মানুষটিকে সেভ করে। আসিফ আশা করেনি টিয়াকে পুনরায় নিজের জীবনের পাবে। কিন্তু হৃদ ভাই আসিফের ভালোবাসার মূল্যায়ন করে টিয়াকে হেফাজত করেছে। কিন্তু কিভাবে করল? আর টিয়া বেঁচে থাকা বিষয়টি আসিফকে কেন হৃদ ভাই গত 2 দিনে জানায়নি? নাকি আসিফেরও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছল হৃদ ভাই? হয়তো তাই হবে। কিন্তু আজ কেন জীবনের কখনোই আসিফ হৃদের বিরোধিতা করত না। এবার যা কিছুই হয়ে যাক না কেন। তবে এসবের মাঝে আসিফ যতটা বুঝতে পারল হৃদ ভাইও তাকে নিজের আপনজন বলে মনে করে, গুরুত্ব দেয়। এজন্য তো আসিফের দিকটাও হেরাল রেখে টিয়াকে বাঁচিয়ে মুখে কখনো স্বীকার করবে না আসিফকে আপনজন মনে করে। তবে কাজে কর্মে সেটা প্রকাশ করে। হৃদের মুখে প্রকাশ করতে হবে। আসিফ তো বুঝে সবটা এতেই চলবে। সন্তুষ্ট আসিফ নিজেকে সংযম করে হৃদের বিরক্তি ফেস্টার দিকে তাকালো। মাথার পিছন চুলকিয়ে বলল, এই মানে, সরি ভাই। খুশিতে নিজেকে আটকাতে পারেনি। হৃদ গুরুত্ব দিন না আসিফের কথায়। শুধু একটু করে বলল, যা এবার। নড়ল না আসিফ, বরং হাসফাস করে ফের বলল, ভাই একটা কথা বলল। হৃদ চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ভয়ার্ত আসিফ হৃদের নীরব সম্মতি পেয়ে বলল, আসলে ভাই, টিয়াকে বাঁচালেন কিভাবে ওদের হাত থেকে? না মানে আপনি কি পূর্বে থেকেই জানতেন ওরা টিয়াকে উঠিয়ে নিয়ে যাবে সেটা? হৃদ সোজাসাপটা উত্তরে বলল, এত কিছু জেনে কি করবি? তোর টিয়াকে দরকার ছিল, পেয়েছিস। সেখানে এত প্রশ্ন করছিস কেন? নাকি টিয়াকে তোর চাই না? না, না ভাই চাই। আসলে কৌতূহলের জন্য প্রশ্নটা। বলতে বলতে আসিফ থেমে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। চুপ করে চলে যেতে নিলে হৃদ পিছন দেখে শুধু একটু করে বলল, ওদের টার্গেট টিয়া নয়, তুই ছিলি। আমার বিপরীতে হাতিয়ার হিসাবে যেহেতু তোকে তাদের টার্গেট রেখেছিল, সেই ক্ষেত্রে নিজের খেয়াল তো রিক খান সবসময় রাখে তাই না? আর বিগত 2 দিন তোর বিশ্বাসের পরীক্ষা ছিল। সেটাতে তুই সফল হলেও আমি অন্তত সন্তুষ্ট হয়েছি। বাকি রইল টিয়াকে বাঁচানো। তাহলে বলবো টিয়া কখনো তাদের হাতে পড়েনি। নাহিদ চৌধুরী যাদের দিয়ে টিয়াকে কিডন্যাপ করাল তারা মূলত আমাদের লোকই ছিল। প্রথমে টিয়াকে লোক লাগিয়ে কিডন্যাপ করায়, তারপর মর্গেজ থেকে মরদেহ পুড়িয়ে কলেজ পাঠায় টিয়ার লাশ বলে নাহিদ চৌধুরী কাছে। তারা মনে করে এবার বুঝি জিতে গেল। কিন্তু হারটা কোথায় হলো সেটাই বুঝল না। এখানেই ডাবল গেম খেললাম। প্ল্যানিং তাদের, ডাবার গুটি তাদের, কিন্তু শেষ চালটা ছিল আমার হাতে। একটা চাল আর পুরো গেম আমার মুঠোয়। ক্ষমতা আসন আমি ফ্রিতে পাইনি, অর্জন করেছি। সেটা বজায় রাখতে গেলে জীবনে অনেক আপনজনকে বলি দিতে হবে। তার শুরুটা না হয় নাহিদ চৌধুরী আর মামি আয়েশা আব্দুল্লাহ থেকে শুরু হোক, কি বলিস আসিফ? জি ভাই। রাত বেশ হয়নি। তারপর কনেকনে ঠান্ডায় হাড় হিম হয়ে আসছে ক্রমাগত। এই তো রাত সবেমাত্র 11টা 20। কিন্তু চারদিকের নিস্তব্ধতায় মনে হচ্ছে প্রায় শেষ রাত। আর মনে হবে না কেন? খান বাড়ি তো এই মুহূর্তে জনশূন্য হয়ে আছে। কারণ আরাফ খান হেনা খানকে নিয়ে হসপিটালের আয়নের পাশে। বিকালের দিকেই গেল, তবে ফিরবে রাতভর থেকে। বাকি রইল মায়া, সে বাড়ির সার্ভেন্ট আর মালার সাথে রয়েছে বেশ। কতটা বেশ আছে বলা যায়। হৃদ তাড়াহুড়ো বাসায় আসতে গিয়েও অনেকটা লেট হলো সবকিছুর ঝামেলা শেষ করতে করতে। রাত তখন প্রায় 11:30টার ঘরে। তারপরও মন ছটফটে বাড়িতে ঢুকে সোজা মার রুমের দিকে হাঁটল। দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই ডিম লাইটের আলোতে দেখল মায়া গায়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ওপাশ ফিরে কাত হয়ে শুয়ে আছে। স্বস্তিরশ্বাস ফেলে হৃদ হাতে উপর ভাঁজ করে রাখা গায়ের কোটটা ডিল মেরে সোফার উপর ফেলতে ফেলতে গিয়ে বসল মার শিরোধারার কাছে। বিগত 4টা দিনের দূরত্ব যেন তার কাছে 4 বছরে ন্যায় লেগেছে বোটা থেকে দূরে থাকতে।
সবকিছু সামাল দিতে একটু সময়ে দরকার ছিল তার। তখনও বউকে বোঝানোর মতো পরিস্থিতি ছিল না বলে বাজে ব্যবহার করতে হয়েছিল। কারণ এছাড়া উপায় ছিল না। তাদের রুমের ভিতর হিডেন ক্যামেরা লাগিয়ে ছিল নাহিদ চৌধুরী লোক লাগিয়ে। সবকিছু খোলামেলা তাদের চোখের সামনে ছিল। হৃদের সামান্য একটু ভুলের জন্য হয়তো বিপরীত পক্ষরা সতর্ক হয়ে পালিয়ে যেত। হৃদ চাই না কেউ পালিয়ে যাক। তার জন্য বউটার সাথে বাধ্য হয়ে সেদিন সকালে বাজে ব্যবহার করেছিল। তার অভিমানী বউ রাগ করছে এটাই স্বাভাবিক। তাই সে সবকিছু মিটমাট করে পুনরায় বউটাকে কাছে টেনে নিতে চায়। আর ঝামেলা ভালো লাগছে না। এই ঝামেলার জীবনটা যেন শেষই হচ্ছে না। হৃদ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বউকে নিয়ে এক টুকরো সুখ কুড়াতে চায় নিজেদের মাঝে। হয়তো বউয়ের রাগ ভাঙাতে কষ্ট হবে তার, কিন্তু তাতে কি? সেও বা কম কি? দরকার হলে বউকে ঝাপটে জড়িয়ে ধরে সারারাত বসে থাকবে, তারপরও বউকে ছাড়বে না। দেখি কতক্ষণ রাগ দেখাতে পারে। একটা সময় সব রাগ ভুলে হয়তো নিজ থেকেই হৃদের কাছে হার মেনে যাবে। তারপরও না হয় শুধু বিলাসের আলাপ শুরু করবে হৃদ। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে হৃদ মার দিকে তাকালো। হালকা ঝুঁকে মার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতেই মায়া ঘাড় বাঁকিয়ে হৃদকে এক পলক দেখে ফের আগের ন্যায় শুয়ে রইল। কোনো প্রতিক্রিয়া জানালো না। হৃদ মার অভিমানের গভীরতা বুঝতে পেরে নরম হাতে মায়া পিঠ গলিয়ে হাত ঢুকিয়ে আগলিয়ে টেনে নিজের কোলে বসাল মায়াকে। আলতো করে মায়া মাথাটা নিজের বুকে চেপে ধরে ফের আদুরে হাত বুলাল মায়া চুলে। নড়াচড়াবিহীন মায়া নিবাক পরে রইল হৃদের বুকে। হৃদ উষ্ণ আদরে মায়াকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, কি কথা বলবে না? মার প্রতিক্রিয়া না পেরে হৃদ ফের বলল, সরি বউ, এত গোলা সরি। আর এমন হবে না, এবার তো কিছু বলো। হৃদের পরপর কথায় যখন মার প্রতিক্রিয়া জানালো না, এতে হৃদ খানিকটা রেগে ওঠে। তার এত ধৈর্য নেই। তারপর চেষ্টা করে বারবার বউকে ডাকছে, কিন্তু এতে যদি বউ নিরুত্তর হয়ে বসে থাকে তাহলে কেমন দেখায়? হৃদের কি রাগ উঠবে না? অবশ্য উঠবে। কিন্তু হৃদ রাগ দেখালো না, বরং চেপে রাখলো নিজের মাঝে। তবে গরম গলায় মায়াকে বলল, ঋতো তুমি কি কথা বলবে? এবার কিন্তু রাগ লাগছে আমার। হৃদের শক্ত গলার মায়া কম্পিত হাত নাড়িয়ে হৃদের পিছনের শার্ট আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, আপনি জানেন, আমার জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার বুকে মাথা রেখে যেন মরতে পারি। মরাটা জানি না, তবে আপনার সাথে বাঁচার অনেক স্বাদ ছিল। তারপরও আমি অনেক হ্যাপি আমার শেষ বেলায় তো আপনাকে পেলাম। এতেই আমার চলবে। মার শরীরের কম্পন হৃদ প্রথমেই বুঝেছিল, কিন্তু সেটা বিশেষ একটা আমলে নেয়নি এই ভেবে যে হৃদ হঠাৎ চুইয়ায় হয়তো কেঁপে উঠছে। কিন্তু ক্রমাগত মার শরীরে বাড়ান্ত কম্পনটা যেন হৃদের অন্য রকম লাগলো। সন্দেহের বশে হৃদ আবছা আলোয় মায়াকে নিজের বুক থেকে টেনে, কি হয়েছে তোমার, কাঁপছ কেন? বলে মুখোমুখি করে দেখতে চাইলে বাধা দেয় মায়া। না উঠে হৃদের বুকে আছড়ে পড়ে রইল। কম্পিত গলায় ফের বলল, কিছু হয়নি আমার। ঠিক আছি আমি। আমাকে বলতে দিন মিস্টার ভিলেন। যদি আর বলতে না পারি তাহলে আফসোস থেকে যাবে। তাই আমাকে বলতে দিন। আপনার অপমান আমি ভুলিনি মিস্টার ভিলেন। সব মনে আছে। আপনি আমাকে বলেছেন যেখানে পারি গিয়ে মরতে, তারপরও আপনার কাছে না যেতে। আমি আপনার কথা রেখেছি। একবারের জন্য যাইনি আপনার কাছে, তাহলে আপনি কেন এসেছেন আমার কাছে? আমি এখনো মরছি না কেন সেটা দেখতে এসেছেন? নাকি আপনার সেকেন্ড ওয়াইফকে মেরেছি বলে আমাকেও আঘাত করতে এসেছেন? আপনি আমাকে মারবেন, মারুন। আমার শরীরে সয়ে গেছে আপনার আঘাত। নতুন করে আর ব্যথা পায় না। সব ব্যথায় আমার পরিচিত ব্যথা মনে হয়। অনেক বেশি বেহা হয়ে গেছি, তাই ঘুরে ফিরে আপনার কাছে চলে যায়। আজকে পর আর যাব না আপনার কাছে। আপনিও আমাকে আর ব্যথা দিতে পারবেন না। আমি আর সেই সুযোগ দিব না আপনাকে। এতটুকু বলেই থামে মায়া। খুব খুব করে হালকা কেসে উঠে দু হাতে হৃদকে নিবিড় ভাবে জড়িয়ে ধরে আরো চেপে গেল হৃদের বুকের সাথে। হৃদের সন্দেহ প্রবলতা দৃঢ় হতেই মায়াকে ফের টেনে নিজের মুখোমুখি করে দেখতে চেয়ে বলল, বাজে কথা বলা বন্ধ করো ঋতু। ভালো লাগছে না শুনতে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? এমন করছো কেন? দেখি, দেখাও। কি হয়েছে? হৃদকে অবজ্ঞা করে মায়া জোর করে হৃদের বুকে মাথাটা চেপে রাখল। কম্পিত স্বরে আস্তে আস্তে করে ফের বলতে লাগলো, আমাকে বলতে দিন মিস্টার ভিলেন, প্লিজ। এরপর হয়তো আর সুযোগ পাবো না। আমাদের ইসলামের পুরুষের 4টা বিয়েকে সমর্থন করে। তারপরও ব্যভিচার না। আপনি দ্বিতীয় বিয়ে করে পাপ করেননি। তবে আমি স্ত্রী হয়ে বাধা দিলে সেটা পাপ হতে পারে।
আপনার সামর্থ্য আছে তাই দ্বিতীয় বিয়ে করেছেন। আপনি চাইলে আরও দুটো বিয়ে করতে পারবেন। সেই সামর্থ্য আপনার আছে। কিন্তু আমার ব্যর্থতা, আমি পাপিষ্ঠ বউ, কারণ আমি স্বামী ভাগ করতে জানি না। এমন পাপিষ্ঠ বউ আপনার জীবনের না থাকায় ভালো। আমি থাকতেও চাই না। আমার সেই ধৈর্য নেই স্বামীকে ভাগাভাগি করে চলব। আসলে আমাকে কেউ জীবনের শক্ত হয়ে চলতে শিখায়নি। বাবার যতটুকু শিখেছিল তা আপনার সান্নিধ্য পেয়ে ভুলে গিয়েছিলাম। আজ হঠাৎ করেই আবারও বাবার আত্মসম্মান শিক্ষাটা ভিতর থেকে নড়ে উঠল। মনটা ধিক্কার জানালো নিজের বেহামি নিয়ে। ভালোবাসায় নাকি আত্মসম্মান বোধ ছাড়তে হয়। আমি ছেড়েছিলাম, কিন্তু বিনিময়ে আপনাকে পাইনি ব্যথা ছাড়া। জীবনের সবকিছু সহজেই মেনে নিয়েছিলাম আমি, তারপরও আপনার দ্বিতীয় বিয়েটা মেনে নিতে পারছি না। আপনার শরীরে অন্য নারীর ছোঁয়া লেগে আছে সেটা ভাবতেই যেন নিজের উপর ঘৃণা জন্ম নিচ্ছে। আজ আমি হার মেনে নিলাম। আপনার উপর থেকে ভালোবাসার দাবি ছেড়ে দিলাম। আমার আপনাকে চাই না। আপনি সংক্রান্ত কোনো কিছুই চাই না। এমনকি আমি মরে গেলে আমার লাশটাও যেন আমার বাবার বাড়িতে যায়, এটা আমার আবদার হবে। তারপরও আপনার আঙ্গিনায় যেন আমাকে দাফন না করা হোক, এটা আমার শেষ চাওয়াটা থাকবে। কথাগুলো বলতে বলতে মায়া পরপর কেসে উঠল। হৃদ মার কথাগুলোর প্রতিক্রিয়া না করে বরং নিজের বুকে গরম তরল কিছুর ভেজা স্যাঁতস্যাঁতে অনুভব করতেই তৎক্ষণাৎ উদ্বিগ্নতার সহিত মায়াকে জোর করে টেনে নিজের মুখোমুখি করে দেখল মার নাক দিয়ে কিছু বের হচ্ছে। দ্রুততার সঙ্গে হৃদ সেটি চেক করতে করতে বলল, ঋত, কি হয়েছে তোমার? এমন করছো কেন? এত রক্ত কিসের? হৃদের ভয়ার্ত উত্তেজিত মুখটা মায়া আবছা আলোয় দেখার চেষ্টা করল। হালকা দেখালো, কি দারুণ চিন্তা মায়াকে নিয়ে। আদৌ তা সত্যি কিনা জানা নেই, জানতেও চায় না। শেষ মুহূর্তে এসে আর কি বা জানবে। হৃদ মায়া নিভু নিভু দৃষ্টি আর ঘামন্ত জবজব মুখে দেখে খই হারালো। তার বুঝতে কষ্ট হলো না হৃদের মার কাছে পৌঁছাতে পৌঁছাতে এবারও দেরি হলো। হৃদ উদ্বিগ্নতায় আঁচলে দুঃখ হাতে মার মুখ চেপে ধরে নাক মার ঠোঁটে ছুঁয়ে প্রাণ নিতে নিতে বলে উঠে, ড্যামিট, এই ঋত, কি খেয়েছ তুমি? 2টা দিনের দূরত্ব তোমার সহ্য হয়নি। আমি এসেছিলাম তো তোমার কাছে, তাহলে তুমি কেন আমাকে বুঝলে না? ঋত, এই ঋত। মায়া কম্পিত শরীরের সাথে কাশিটাও বহমান। ক্রমাগত যেন নিস্তেজ প্রাণহীন হয়ে পড়ছে মায়া হৃদের বুকে। বারবার কিছু বলতে যেও যেন নিজের সত্তা হারিয়ে ফেলছে সে। একটা সময় মায়া হুড়মুড় করে মুখ ভরতি রক্ত বমি করে বসল হৃদের উপর। হৃদের ভয়ের মাত্রা আরো দৃঢ় হয়। মার মাথা চেপে ধরে উত্তেজিত ভঙ্গিতে বলে, শিট, শিট, বউ, এই বউ, আমাকে শুনতে পারছো? কি করেছো এটা তুমি? কেন বারবার আমাকে ভালোবাসার পরীক্ষা দিতে হয়? 2টো দিন আমার উপর বিশ্বাস করতে পারলে না? এই তোমার ভালোবাসা? বউ, এই বউ, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? দেখুন না আমার ভয় লাগছে। বউ, এই বউ। হৃদ কথাগুলো বলতে বলতে মায়াকে কোলে তুলে দৌড়াল হসপিটালের উদ্দেশ্য। উত্তেজনায় মায়াকে ডাকতে ডাকতে বাড়ির বাহিরে গেল। গলা ফাটিয়ে চিৎকার করে আসিফের উদ্দেশ্য ডাকল হৃদ। আসিফ, আসিফ, গাড়ি বের কর দ্রুত। ঋত, আমার কথা শুনতে পারছো? ঋত, এই ঋত, তুমিটা ছাড়া আমি কিভাবে বাঁচব? তুমিই না তো আমি শূন্য। আমার দমবন্ধ হয়ে আসছে বউ। মায়া দুনিয়া অন্ধকার হলো হৃদের ক্রমাগত পাগলামো দেখতে দেখতে। তাই হৃদের আর কোনো কথায় মার কান অবধি পৌঁছায়নি, কারণ তার আগেই নিজের চোখ দুটো ক্রমশই বন্ধ হয়ে যায় হৃদের কোলেই। হসপিটাল কাছে থাকায় মায়াকে 15 মিনিটের মধ্যে ডক্টরদের হেফাজতে রাখল হৃদ। চিকিৎসার চলল হাই। মার হঠাৎ সুইসাইডের ব্যাপারটা পাঁচকান হতে সময় নিল না। একই হসপিটাল হওয়াতে হেনা খান, আরাফ খান, আরিফ, ফিহা, জুয়ো এসে পৌঁছাল সেখানে। হৃদের পাগলামো আর মায়া হঠাৎ সুইসাইড দুটোতেই বিস্ময়ে স্তব্ধ নিবাক হয়ে গেল সবাই। হঠাৎ করে মায়া এমন করলো কেন জানা না থাকলেও সবার চমক দ্বিগুণ হলো যখন মার চিকিৎসার 2 ঘন্টার পর ওটি থেকে বের হয়ে পেশেন্টের গার্ডিয়ান হিসাবে স্বামীকে খুঁজল। তখন হৃদ অস্থির ভঙ্গিতে নত মস্তিষ্কের হসপিটালের করিডোরে চেয়ারে বসেছিল। ডক্টর রেবার কথা শুনে মুখ তুলে তাকালো, কিন্তু কথা বলল না। আরাফ খান সহ বাকি সবাই উদ্বিগ্নতায় ডক্টর রেবাকে, কি হয়েছে বলে মার খবর জানতে চাইলে তিনি অন্তত গম্ভীর মুখে জানায়, মায়া কনসিভ করেছিল বিষয়টি। তবে বেশি দিন না হওয়ায় তার লক্ষণ বোঝা যায়নি। হয়তো আরও কিছুদিন গেলে লক্ষণগুলো বোঝা যেত। মার হঠাৎ বিষ পান করায় বেবিটা নষ্ট হয়ে যায়। মানে মিসক্যারেজ হয়েছে মার। বাকি সব ঠিক আছে।
মার পেট ভর্তি শক্ত খাবার থাকায় তেমন ক্ষতি হয়নি। এই যাত্রায় বেঁচে গেছে এবং পেশেন্টের পেট থেকে তারা বিষ সফলভাবে বের করতে সক্ষম হয়েছে। তাই এখন মায়া নিরাপদ। কয়েক দিনের মধ্যে মায়াকে বাসায় নিয়ে যাওয়া যাবে। বাকি কোনো চিন্তা কারণ নেই। মার বেবি মিসক্যারেজের বিষয়টিতে সবাই থমকে দাঁড়ালো। ছোট মায়া বেবি কনসিভ করেছিল বিষয়টিতে যেন সবার চোখে চরম অবিশ্বাস্য লাগলো। চমকানো স্তব্ধতার মাঝে যেন সবাই তৎক্ষণাৎ ঘুরে আগের হৃদের মনোভাব বোঝার চেষ্টা করল। বুঝতে সক্ষম হলো বেশ কিছুক্ষণ পর। যখন হৃদ হেলিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল তখন অনিয়ম ঘুম, খাওয়া দাওয়া আর অতিরিক্ত মানসিক চাপটা আর সহ্য হলো না হৃদের শরীরে। তাই সেখানে জ্ঞান হারিয়ে বসে আরাফ খান হৃদের মানসিক রেস্টের জন্যই করা ডোজের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখল। তাদের গোছাল জীবন যেন একটার পর একটা বিপদ লেগেই আছে। প্রথমে আয়ন, মায়া, হৃদ, এর মধ্যে আবারও খবর পেল নাহিদ চৌধুরী কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ইলেকট্রনিক আগুন লেগে পড়ে মারা গেছে আয়শা আব্দুল্লাহ, নাহিদ চৌধুরী ও তাদের পার্টনাররা। হতভম্ব হয়ে সেদিকে ছুটে গেল আরিফ ও আরাফ খান। বাসার কাউকে আপাতত কিছু জানালো না। তবে জুইয়ের কাছ থেকে খবর পেয়ে সেই রাতে আশুগঞ্জ থেকে ছুটে আসে মার মা-বাবা। মার হঠাৎ বিষপানের বিষয়টি শুনে পরদিনই অ্যাম্বুলেন্স করে মায়াকে নিয়ে গেল আশুগঞ্জ। হৃদ মার ভিতর হওয়া মনমালিন্যতা শফিকুল ইসলাম না জানলেও তিনি এতটা বুঝতে পারছেন যে ছোটখাটো ঝামেলার জন্য ওনার মেয়ে বিষ খাননি। অবশ্য বড় কিছু হয়েছিল, তার জন্যই মায়া এমন কিছু করেছে। সবকিছুর জন্য শফিকুল ইসলাম হৃদকেই দায়ী করল। প্রথম থেকেই তিনি মায়াকে হৃদের সাথে বিয়ে দিতে চাননি গুন্ডা বলে। আজ নিজের চিন্তা সঠিক মনে করে মায়াকে সাথে নিয়ে গেল হৃদের অসুস্থতার মাঝেই। মায়া তখন সবেমাত্র জ্ঞান ফিরেছিল। ঠিকঠাকভাবে কথা পর্যন্ত কারো সাথে বলতে পারছিল না। সেখানে হৃদের কথা কারো কাছে জিজ্ঞাসা করা হলো না। তার আগেই শফিকুল ইসলামের কথায় সম্মতি জানিয়ে চলে যায় এক রাশ অভিমানে। অনেক তো হলো বাবা বিরোধিতা করে, এবার আর না। মায়া যেতে যেতে একজন নার্সের কাছে শুনল ওর বেবি নষ্ট হওয়ার বিষয়টি। শুভ এসেছে জুই আর মায়াকে নিজের সাথে নিয়ে যেতে নিজেদের বাড়ি। মুক্তা ছেলে মাহাদির 6 বছর উদযাপন উপলক্ষে জন্মদিনের অনুষ্ঠানে হচ্ছে বলে বেশ আয়োজন করা হয়েছে। সেখানে মায়াদের পরিবার সকলেই আমন্ত্রিত। সেই সুবাদের রাতের পার্টিতে সবাই যেতে চাইলেও মায়া রুম থেকে বের হতে নারাজ। যাবে না বলে রুমের দরজা কুণ্ডলি বেঁধে বসে আছে। মুক্তা বারবার ফোন করে চিল্লাচিল্লি করছে মার না যাওয়া নিয়ে। হতাশা রেহানা বেগম দুই মেয়ের মধ্যে পিষ্ট। তিনি মার বেদনা বুঝতে পারছেন, কিন্তু তার মানে এই না যে দিন রাত 24 ঘন্টা রুমের দরজা বন্ধ করে বসে থাকবে মায়া। খান বাড়ির থেকে মায়াকে নিয়ে আসা হয়েছে আজ গোটা 15 দিন হলো। অথচ একটা দিনের জন্য মেয়েটা মন খুলে কারোর সাথে কথা বলছে না। উনারা গেলেও কথা বলে চুপ থাকে, নয়তো কাতা মুড়ে শুয়ে থাকে। স্বাভাবিক থেকেও যেন স্বাভাবিক নেই। রাতে ঘুমায়ও একা। এমকি জুইকেও আজকাল সহ্য করতে পারে না। অকারণে রাগারাগি করে। আর বাড়িয়ে জুই মায়ার সাথে কথা বলতে গেলে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। নয়তো রাগারাগি করে। তিনি বুঝেন মায়ার সন্তান হারানো বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারছে না, কিন্তু তাই বলে জুইয়ের সাথে কেন খারাপ আচরণ করবে? এতে জুইয়ের কি দোষ? জুই তো কিছু করেনি, বরং জুই তো মায়াকে সাপোর্ট করতেই এগিয়ে যায়। সেখানে মার জুইয়ের সাথে অহেতুক নারাজিটা তিনি বুঝেন না। তারপরও তিনি এক প্রকার বাধ্য হয়ে চুপ থাকেন। মায়াকে আপাতত কিছু বলে না। আরও কিছু দিন গেলে না হয় তিনি এই বিষয়ে মায়াকে আবারও বোঝাবেন। সন্তান দেওয়া নেওয়া আল্লাহ হাতে। মার হঠাৎ মিসক্যারেজ বিষয়টিতে ওনারা সবাই ভীষণ কষ্ট পেয়েছেন। কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, ভাগ্যের লেখা কেউ গুছাতে পারে না। তাই বলে মেয়েটা যদি দিন বা দিন এভাবে ভেঙে পড়ে তাহলে উনার মেয়েকে বাঁচানো দায় হয়ে পড়বে। রেহেনা বেগম মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে দীর্ঘশ্বাস ফেলে মায়ের রুম থেকে বের হয়ে যান। কারণ ইতিমধ্যে মায়া যাবে না বলে নিষেধ করে দিয়েছেন। রেহেনা বেগম যেতেই জুই নিজের রুম থেকে বের হয়। এতক্ষণ যাবৎ সে দরজার আড়াল থেকে শুনেছে মায়া আর রেহেনা বেগমের কথা। মায়া যাবে না সেটা জুই জানে। কিন্তু জুই একবার মার সাথে কথা বলতে চাই। সেদিন পার্টিতে যা কিছু হয়েছে সবটাই ভুল বোঝাবুঝি আর পরিস্থিতির শিকার। জুই নিজে শুনেছিল মায়া আর আয়নের উত্তেজিত মুহূর্তের কথাগুলো। সে তো প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু বারবার একই জিনিস শোনার পর সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে নেয়। এছাড়া জুই আর কি করবে?
জুই তো জীবনের প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছিল। বিশ্বাস করতে পারছিল না বলেই তো হৃদকে জিজ্ঞাসা করেছিল সবকিছু সত্যি কিনা। কিন্তু হৃদের নিস্তব্ধ নিবাক থাকাটাকে জুই নীরব সম্মতি মেনে নিয়ে ভুল করল। তারপরও জুই দেখতে চেয়েছিল রুমের ভিতরে আসলে কে আছে, কিন্তু হৃদের বাধা দেওয়াতে দেখতে পারেনি বলে জুইয়ের সেখানে দ্বিতীয় ভুলটা হয়। তখন পরিস্থিতিটা এমন ছিল যে জুইয়ের পুরো মাথা হ্যাং হয়ে যায়। বিশ্বাসের ঘরে অবিশ্বাসের খেলা করে এক মুহূর্তের জন্য, তাই সেদিন রাতে মার উপস্থিতিটা পার্টি বাহিরের সজ্ঞানে নিতে পারেনি। মার কপালে রক্ত দেখে জুইয়ের মনে হয়েছিল হৃদ মায়াকে রাগের বশে আঘাত করেছে রুমের বিষয়টি নিয়ে। এরপর যখন মায়া জুইয়ের কাছে এসেছিল সাহায্যের জন্য, তখন জুইয়ের দ্বিতীয়বার মনে হয়েছিল মায়া জুইকে বোঝাতে চাইছে আয়ন আর মার মধ্যে কিছু হয়নি সেটা নিয়ে। মানসিক বিষণ্ণতার চাপে জুই মার অর্ধেক কথায় রেগে যায়। মার মুখে আয়নের নামটি শুনে ঠিক থাকতে পারেনি। রাগে কষ্টে মায়াকে ধাক্কা মেরে ওইভাবে অভিশাপ দিয়ে ফেলে নিজের অজান্তে। জুইয়ের ভুল সেদিন রাতেই ভেঙেছিল যখন মায়া আর আয়নকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তখন থেকেই জুইয়ের ভিতরকার অপরাধে গুমরে মরছে ধুকে ধুকে। টানা 3 দিন জুই হসপিটালের ছিল আয়নের পাশে, কিন্তু আয়নের হুঁশ ফিরার পরও জুইয়ের সাথে কথা বলেনি। এমনকি একটুর জন্য তাকায়নি পর্যন্ত। জুইয়ের ভুল করেছে, সে বুঝতে পারছে, এর জন্য সবার কাছে ক্ষমা চাইতে পর্যন্ত প্রস্তুত। কিন্তু কেউ জুইকে ক্ষমা করতে চাইছে না, বরং চুপ থেকে ওর অপরাধিতা আরও বাড়িয়ে দিচ্ছে। জুই কি করবে, সে তো অপরাধী, তার ভুলের কি ক্ষমা নেই। জুইয়ের দরকার ছিল আপনজনদের উপর বিশ্বাস ধরে রাখা, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে জুইয়ের জায়গায় সেদিন অন্য কেউ হলেও হয়তো সেটাই করত। দ্বিধায় জুই চাপিয়ে রাখা দরজা টেনে খুলে গেস্ট রুমে ঢুকল। এই রুমে মায়া থাকে। হসপিটাল থেকে এসেছে পর থেকে আলাদা রুমেই থাকছে দুজন। মার শূন্য ঘরটাতে জুই দৃষ্টি বুলাতেই দেখল মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে হাতে ভেজা টাওয়াল। দুজনের চোখাচোখি হতেই মায়া তৎক্ষণাৎ রাগে চেঁচায় জুইয়ের উপর, কেন এসেছিস আমার রুমে তুই? কি চাই তোর এখানে? প্রতিবারই মার এমন করে জুইয়ের সাথে হসপিটাল থেকে এসেছে পর থেকে। জুইয়ের সামান্য সান্নিধ্য যেন পছন্দ না মার। অপরাধী জুই করুণ চোখে তাকালো মার রাগান্বিত মুখটার দিকে। মার সাথে বনাবনি না হওয়াতে কষ্টগুলো যেন জুইয়ের চোখে ভাসমান হলো চকচক করা পানির ন্যায়। আর কত অপেক্ষা করবে মায়া ওকে? অনেক তো হলো, এবার কি ক্ষমা করা যায় না? দরজার সামনে থেকে জুই দ্বিধায় বলল, যাবি না? মায়া তৎক্ষণাৎ উত্তর করল, বলেছি তো যাব না। তারপরও কেন আসলি পুনরায় জানতে? মুক্তা আপু বারবার ফোন করছে তোর জন্য। শুভ ভাইয়াও নিচে বসে আছে। মাহাদির তোর জন্য নাকি কান্নাকাটি করছে খালামুনি খালামনি বলে বলে। চল না আমাদের সাথে। এমন করছিস কেন? জুইয়ের করুণ কণ্ঠের কথায় মায়া চেতে উঠে বলে, আমি এমনি ভীষণ খারাপ মেয়ে, এজন্য তোদের সাথে খারাপ ব্যবহার করছি। কেন তুই জানিস না, পর কোনো দিন আপন হয় না? আমি না তোর পর, তাহলে কেন বারবার এত অপমান হতে আছিস আমার কাছে? না করি না আসতে, তাহলে আছিস কেন? মার কটাক্ষ কথায় ফুপিয়ে কেঁদে উঠে জুই। নিজের করা ভুলের জন্য আর কত ক্ষমা চাইবে ও? অনেক তো হলো, আর কত? এবার কি ক্ষমা করা যায় না? ভুল তো মানুষ ধারায় হয়। জুই না হয় একটা ভুল করেছে, এই ভুলের কি কোনো ক্ষমা নেই? গুমরে কেঁদে ওঠা জুই অশ্রু ভেজা চোখে বলল, একটা ভুলের জন্য আর কত অপেক্ষা করবি তুই আমাকে? তখন পরিস্থিতিটা বুঝার অবস্থা ছিল না আমার। হ্যাঁ, আমি ভুল করেছি মানছি, তার জন্য ক্ষমাও চাচ্ছি। কিন্তু তোরা কেউ আমার দিকটা বুঝতে চাচ্ছিস না। কি করব আমি? কি করলে তোরা বুঝবি সত্যি আমি ভুল করেছি? জেনে শুনে কিছু করেনি, সবটাই পরিস্থিতির শিকার ছিল আমার। জুইয়ের পরপর একই কথায় বিরক্ত বোধ করে মায়া। এগিয়ে এসে হাতের ভেজা টাওয়ালটা বিছানার উপর রাখতে রাখতে বলল, আমি খারাপ মানুষ, তাই তোকে বুঝতে ইচ্ছা করে না। এবার যা, বের হও। ভালো লাগছে না, একটু ঘুমাবো আমি। মায়ার হৃদয়হীন কথায় মুহূর্তে আরো ডুকরে কেঁদে উঠে জুই। কাতর গলায় বলে, কেন এমন করছিস ঋতু? কেন বুঝতে চাচ্ছিস না আমি সত্যি পরিস্থিতির শিকার ছিলাম মাত্র? জুইয়ের কথায় মায়া শক্ত গলায় শুধিয়ে বলল, কোনটা পরিস্থিতির শিকার জুই, তুই আমাকে বুঝা। তোর নিজের স্বামীর উপর অবিশ্বাস করাটা, নাকি বোন হয়ে আমাকে অভিশাপ দেওয়াটা? আমাকে বল না জুই। তোর সবকিছু আমি মেনে নিতাম, তোর উপর আমার রাগও ছিল না প্রথমে, কিন্তু তোর একটা অভিশাপের জন্য আমি আমার বাবুটাকে হারিয়েছি জুই। তুই আমার আপনজন হারানোর দোয়া করেছিলি না?
দেখ তোর দোয়া কবুল হয়েছে, আমি আপনজন নয় নিজের রক্তকে হারিয়েছি। তোর দয়ায় আজ আমার কিছুই নেই, স্বামী, সন্তান সবকিছু হারিয়ে নিঃস্ব আমি। তুই জানিস এই সন্তানটার জন্য কত স্বপ্ন, কত প্ল্যানিং ছিল আমার। জানিস না তুই, আমার একমাত্র সম্বল ছিল আমার সন্তান, ওনাকে হৃদ বাঁধার। উনার সন্তান চাই না বলে বিয়ের আগে আমাকে কঠোর নিষেধ করেছিল, তারপরও আমি হার মানেনি। উনাকে ঠেঙ্গিয়ে আমার বাবুকে দুনিয়াতে আনতে চেয়েছিলাম। উনার নতুন দুর্বলতা চাই না। দাদা দাদির মৃত্যুর পর আমাকে নিয়ে একা থাকতে চাই ভিনদেশে। আর আমি উনাকে বাঁধতে চাই পরিবারের সাথে নতুন দুর্বলতা দিয়ে। আমি জানি উনি আমাকে ছাড়বে না। আবার উনি উনার গ্যাংস্টার জীবনও ছাড়বে না। মূলত এজন্যই আমি উনার দুর্বলতা বাড়াতে চেয়েছিলাম। আমার জন্য না হয় সন্তানের জন্য হলেও নিজের জীবনের মায়া করে পাপের পথ থেকে ফিরে আসতে চাইবে। পরিবারের টানে বেশি বেশি বাসায় থাকতে চাইবে, দূরে যাবে না। এই ভেবে উনাকে ধোকায় রেখে একা সন্তানের প্ল্যানিং করেছিলাম আমি। কিন্তু তোর দয়ার ফলে আমার বাবুটাও হারিয়ে গেল। উনি আরও সতর্ক হয়ে গেল। এবার আমি জান দিলেও সে আমাকে বেবি নিতে দিবে না। তাকেও আমার পাপের পথ থেকে ফিরিয়ে আনা হলো না। এবার তুই বল তোর কোন অপরাধটার জন্য আমি তোকে ক্ষমা করব। আমি বিষ খাওয়াতে তোর হাত না থাকলেও আমার মনে হচ্ছে তোর অভিশাপের জন্য এসব কিছু হয়েছে। তুই যদি আমাকে আপনজন হারানোর অভিশাপ না দিতি তাহলে আজ হয়তো আমার বাবু আমার কাছে থাকতো। আমিও বিষ খেতাম না। তুই পরিস্থিতির শিকার না জুই। যদি হতি তাহলে আজ আমার জায়গায় তুই থাকতি। একটু হলেও বুঝতে পারতি আপনজন হারানোর কষ্টটা। তুই কিছুই হারাসনি জুই। সবকিছু হারিয়েছি আমি। আজ পরিস্থিতির শিকার আমি। আমার সন্তান, আমার প্রথম মা হওয়ার অনুভূতিটা হারিয়ে নিঃস্ব আমি। না স্বামীকে বোঝাতে পারবো দ্বিতীয় সন্তানের জন্য। আর না বাবা আমাকে উনার কাছে ফিরতে পাঠাতে চাই। এবার আমিও বাবার গিয়েও বা কি করব। উনাকে ক্ষমা করা সম্ভব না। উনি যা করেছে কিছুই ভুলিনি আমি। আর না ভুলতে পারবো। আমার কর্মফল আমি বুঝছি। তাই তোদের মতন মহান মানুষদের সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ আমাকে আমার মতন থাকতে দেয়। বারবার একই জিনিস বলতে ভালো লাগে না। তাই আমার থেকে তোরা দূরে থাক। এতে তোদেরই ভালো। এবার যা তুই, বের হ। আমি যাব না কোথাও। মায়া থামে। জৈনিবাগ স্তব্ধ হয়ে যায় মার কথায়। মার মনে এত কিছু ছিল তা জানা ছিল না জুইয়ের। জুই ভুল করেছে, ওর মায়াকে অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। তাছাড়া মায়া নিজের মনের কথা অন্যকে খুব কম বলে। তীব্র অপরাধ বোধের দহনে জুই আরও দ্বিগুণ জ্বলে, চোখে অশ্রু কণা হয়ে গাল বেয়ে পড়ল ওর। মায়া জুইয়ের নড়চড় না দেখে বিরক্তি ভঙ্গিতে এগিয়ে এসে জুইকে রুম থেকে ঢেলে বের করে দিয়ে মুখের উপর দরজা আটকিয়ে দিল। ঠাস করে দরজার ছিটকি লাগিয়ে পিছনে ঘুরে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল, দীর্ঘ সময়ের শক্ত থাকার মুখোশ খুলে ফেলে। দরজায় পিঠ ঠেকিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে মাথা গুজে ডুকরে কেঁদে ওঠে। মায়া কারোর সাথে রাগ করতে চায় না, এমনকি জুইয়ের উপরও না। কিন্তু মায়া কি করবে, জুইকে দেখলেই মনে হয় জুইয়ের অভিশাপেই হয়তো মায়া নিজের বাবুকে হারিয়েছে। জুই সেদিন মার আপনজন হারানোর বদদোয়া না দিয়ে মার মরে যাওয়ার দোয়া দিলে হয়তো ভালো হতো। মায়া কাউকে ক্ষমা করবে না, হৃদকে তো ভুলেও না। মায়াকে এমন পরিস্থিতিতে দাঁড় করানোর মানুষগুলা তো তারাই। তাহলে মায়া কেন তাদের ক্ষমা করবে? মার বাবা এই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মায়াকে আর খান বাড়িতে পাঠাবে না বলে। মায়া সমর্থন করে বাবা সিদ্ধান্তকে। ঘর ভর্তি মানুষের ভিড়ে বিরক্তিতে হাঁপিয়ে উঠছে মায়া। বাচ্চাদের চিল্লাচিল্লি আর মানুষের কলরবে অতিষ্ঠ ও। বার্থডে পার্টি এখনো শুরু হয়নি। হবে রাত 10টা পর। সবেমাত্র 8টা। বিকাল থেকে মায়া খাপটি মেরে বসে আছে চুপচাপ। এখানে আসতে চায়নি ও, কিন্তু মুক্তা আর শাহিনের চাপে বাধ্য হয়ে আসতে হয়েছে। শফিকুল ইসলাম, রেহানা বেগম, জুই সবাই মার আশেপাশেই আছে, তবে বাকি মেহমানদের সাথে সূক্ষ্মতার বজায় রেখে। ফিলা ঢাকায় আছে নিজের পরিবারের কাছে। আরিফও সেখানেই আছে, ছেলের মতন দায়িত্ব পালন করছে সবকিছুতে। আয়নের অ্যাক্সিডেন্ট পরে হঠাৎ করে নাহিদ চৌধুরীর মৃত্যুতে পাগল প্রায় সবাই। মানসিক শারীরিকভাবে ভেঙে পড়েছেন মেহেরবান। মায়ের পাশে শক্ত হাতে দাঁড়িয়ে রয়ে ফিহা। আসলে পরিস্থিতি মানুষকে কোথায় দাঁড় করায়। কিছু দিন অবধি যেখানে সবাই হাসিখুশি ছিল সেখানে কালক্রমে যেন আজ কালো ছায়া নেমে এসেছে সবার উপর। সবাই কিছু না কিছু নিয়ে কষ্ট পাচ্ছে। আল্লাহ ভালো জানে এই কষ্ট লাঘব টানবে কখন। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে চোখ তুলে মায়া চারপাশটা এক পলক দেখে দীর্ঘশ্বাস ফেলল নীরবে।
যেখানে মন ঠিক নেই সেখানে বাহিরের চাকচিক্য যেন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অন্য সময় হলে মায়া সবাই থেকে বেশি এনজয় করত, কিন্তু আজ যেন মার সবকিছুতে বিষাক্ত বিষের ন্যায় লাগছে। মার নিঃস্ব সময় চাই একান্ত নিজের জন্য, মানসিক চাপ থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে জন্য। মনের চাহিদা বড় চাহিদা, মন চায় না দিলে বাহিরের আনুষ্ঠানিকতাও তিক্ত লাগে, যা এই মুহূর্তে লাগছে মার। সবেমাত্র মায়া সন্তান হারিয়ে বাসায় ফিরে আসল স্বামী ঘর ছেড়ে সেখানে মার মানসিক স্বস্তির চাই। কিছু সময় চাই নিজেকে গুছানোর, বাকি কিছু চাই না। মায়া দম মেরে আরো কিছু সময় বসে রইল এক জায়গায়। অবশেষে অসহ্যের ন্যায় অধৈর্য ভঙ্গিতে উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলে চুপচাপ ড্রয়িং রুমের এক কোণা ধরে বের হয়ে যায় মুক্তার শ্বশুর বাড়ি থেকে। এখন কাউকে কিছু বললে কেউ মায়াকে বিদায় দিবে না, তাই চুপচাপ বের হয়ে গেল সে। বাড়ির সবাই মেহমানদারিতে ব্যস্ত, তাই মায়াকে বিশেষ কেউ লক্ষ্য করল না। বাড়ির গেট ধরে রাস্তায় একা নেমে এসে মায়া গায়ের কালোর মধ্যে ব্রাউন চাদরটা বোখরার উপর দিয়ে টেনে নিল। অন্ধকারময় রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। মায়া সেই আলোয় রাস্তার পাশ ধরে সামনে এগোলো। মুক্তা শ্বশুর বাড়ি থেকে মায়াদের বাড়ির বেশি দূরে নয়, কাছেই। এই তো 15 মিনিটের রাস্তা। তাছাড়া রাস্তার পাশের দোকানপাট সব খোলা, মানুষজনের চলাচলও বেশ। মায়া বিষণ্ণ মনে একা একা হাঁটল রাস্তা ধরে। বাহিরে বেশ শীত পড়ছে, একটু জায়গায় হাঁটলেই সামনের থেকে রিক্সা পাওয়া যাবে। রিক্সা নিয়ে বাসায় যেতে অসুবিধা হবে না, বাসার এক্সট্রা চাবিও আছে ওর কাছে। মায়া সামনে হাঁটতে হাঁটতে হঠাৎই লক্ষ্য করল পথ মানুষের দৃষ্টি নিজের উপর। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পর মুহূর্তে ঠিকই বুঝল। হাত ব্যাগ থেকে ওয়ান টাইম মাস্ক নিয়ে হিজাবের উপর দিয়ে পরে নিল। এতক্ষণ যাবৎ অনুষ্ঠানে ছিল বিদায়, নেকাব বা মাস্ক পরেনি, মুখ খোলা ছিল। বেখে আলী পুনায় রাস্তায় নেমেও মার মুখ খোলা ছিল সেটা বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ করে পথ মানুষের দৃষ্টিতে বুঝল। দ্বিধায় মায়া আর সামনে হাঁটল না, জায়গায় দাঁড়িয়ে পড়ল। একা বেশ দূর অবধি হাঁটা ঠিক হবে না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিক্সা নিল। গোটা 15 মিনিট পর বাড়ির রাস্তায় এসে রিক্সা থামতেই মায়া ছোটখাটো ভিড় দেখল নিজেদের গেটের সামনে। দৃষ্টি মাঝে তীক্ষ্ণতা বজায় রেখে মায়া রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোলো গায়ের চাদরটা টেনে। বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়ির সামনে অপরিচিত সাদা গাড়িটি কার বুঝতে পারছে না মায়া। তারপরও মায়া সামনে এগিয়ে গাড়ির মালিককে দেখতে চাইল, কিন্তু হঠাৎই গেটে ধ্রাম ধ্রাম ভারী শব্দে এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল মায়া। কেউ জোরহাতে আঘাত করে গেট ভাঙতে চাইছে সেটা বুঝতে সময় নিল না মায়া। কিন্তু মায়া এতটা বুঝতে পারছে না কে এমন করছে, আর কেনই বা। তাড়াহুড়ো মায়া পা চালিয়ে দৌড়াল সেদিকে আঘাতকারী ব্যক্তিটিকে থামাতে। নয়তো আজ মায়াদের বাড়ির গেট আস্ত থাকবে না বলে। মায়া দৌড়ে আবছা আলোয় লোকটিকে পিছন ডেকে রাগান্বিত স্বরে বলল, এই যে, কে আপনি? বাসায় কেউ নেই দেখতে পারছেন না? অসভ্যের মতো। মায়া থামের নয়, ওকে থামতে হয় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির হঠাৎ দর্শনে। যতটা স্বতঃস্ফূর্ত সাথে মায়া কথাগুলো বলল ততটাই আতঙ্কিত গলায় নিভেও গেল। হৃদরক্তিম চোখে পিছন ঘুরে মায়ার দিকে তাকাতেই আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ উল্টো ঘুরে সোজা দৌড়াল সামনের দিকে হৃদের হাত থেকে বাঁচতে। মার হৃদকে চায় না, মোটেও চায় না। মায়া সারা জীবন একা থাকবে, তারপরও এমন স্বামী ঘর সে করবে না, যে স্বামী বউ রেখে দ্বিতীয় বিয়ে করে। যার জন্য মার বাবু মারা যায়, সেই স্বামী কাছে মায়া ইহ জীবনের ফিরতে চায় না, কখনো ফিরতে চায় না। মরে যাবে তারপরও ফিরে যাবে না। মায়া অদূরে দৌড়ল। হৃদ মায়া হঠাৎ দৌড়ে তৎক্ষণাৎ হাতের হকিস্টিক ফেলে ছুটল মায়া পিছন পিছন। বউকে সেও এমনই ছাড়াবে না, অনেক হিসাব নিকাশ কষা আছে তার। তাকে অসুস্থ ফেলে এমন বেয়াদব বউ বাপের বাড়ি আসে কি করে? এই বেয়াদবির রোগটা যদি সে না ভাঙে তার নাম খান না। মায়া প্রাণপূর্ণ সামনে দৌড়িয়েও পার পেল না পুরুষালী দৌড়ের সাথে। হৃদ পিছন থেকে মায়াকে ঝাপটা জড়িয়ে ধরে কোলে তুলে নিল এক মুহূর্তে। মায়া ছটফট করল, হৃদের সাথে যাবে না বলে এলোপাতাড়ি হৃদকে আঘাত করতে লাগল। ছটফট করতে করতে চেঁচাল হৃদের উপর, অসভ্য লোক, ছাড়ুন আমাকে, একদম ছুবেন না, ছাড়ুন বলছি। কেন এসেছেন এখানে? আর কি চাই? সব নিয়েও শান্তি হয়নি আপনার? ছাড়ুন বলছি বাজে লোক। মায়া পরপর চেঁচাল, হৃদকে আঘাত করল, কিন্তু তারপরও হৃদ ছাড়ল না। জোরপূর্বক মায়াকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়াও হার মানল না, হৃদের সাথে যাবে না মানে যাবে না। এবার যার হওয়ার হোক।
দিশাহারা মায়া হাত পা ছুটাতে ছুটাতে হঠাৎই কামড়ে ধরল হৃদের হাতে। আহ! চিৎকার করে হৃদ হারিয়ে মায়াকে ছেড়ে দিতেই মায়া তৎক্ষণাৎ আবারও দৌড়াল পালিয়ে বাঁচতে। রাগে কটমট করে হৃদ হাত চাকায়। এমনিই তার রাগ আকাশ ছুঁয়ে আছে। মায়া যেন তার রাগটা আরো বাড়িয়ে দিচ্ছে বারবার পালিয়ে বাঁচতে যে। পালিয়ে বাঁচবে কোথায়? অসংখ্য বেয়াদবির হিসাব সে করবে না। এমনই ছেড়ে দিবে। এত সহজ। মায়া পিছন পিছন হৃদ তৎক্ষণাৎ দৌড়ে মায়াকে আটকালো নিজের সাথে। জোরপূর্বক মায়াকে পেঁচিয়ে টেনে নিয়ে আসল গাড়ি কাছে। মায়া তখনও চিল্লাচিল্লি করছে হৃদের সাথে যাবে না বলে। হৃদ শুনল না মার বারণ। এক হাত মায়াকে টেনে অন্য হাতে গাড়ির দরজা খুলতে গেলে মায়া আবারও হৃদের হাতে কামড়িয়ে ধরে। শীত বলে চেঁচিয়ে হৃদ মায়াকে ছেড়ে দিলে সেই সুযোগে মায়া আবারও পালাতে চাইল হৃদ থেকে, কিন্তু এবারও সফল হলো না। কারণ তার আগেই হৃদ মার বাহু টেনে গাড়ির সাথে ধাক্কা দিয়ে দাঁড় করায়। শক্ত হাতে মার গাল চেপে ধরে ঝুঁকে রাগে রি করে বলে, বারবার কামড়াচ্ছিস কেন? চোখে পড়ে না আমাকে? তেজ দেখাস। তোর তেজের ধারধারি আমি। দুহাত বেঁধে হৃদের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সারতে চাইল মায়া। কিন্তু পারল না। ধাক্কাধাক্কিতে ছটফট করে মায়া বলল, তোহ কেন এসেছেন এখানে? আমি বলেছি আপনাকে আসতে। দ্বিতীয় বউ ভাত দেয় না যে আমার কাছে চলে এসেছেন? আমার অসহ্য লাগছে আপনাকে। চলে যান এখান থেকে। যান বলছি। বাপের বাড়িতে এসে সাহস বেড়ে গেছে তোর না? সাহস দেখাস আমাকে? কেন আসলি আমাকে হসপিটালে রেখে এখানে? আমার অসুস্থতা চোখে পড়েনি তোর? এত তুচ্ছ লাগে আমাকে? হৃদের অসুস্থতার খবরটি কানে যেতেই মায়া থামে। ছটফট করা থেকে স্থির হয়। সত্যি মায়া জানত না হৃদ অসুস্থ ছিল। জানলে কখনো আসতো না। আসলেও অন্তত দুদিন পর আসতো। এইভাবে হুটহাট চলে আসতো না হৃদের খবর না দিয়ে। মায়া হুঁশ ফিরার পর হৃদকে নিজের পাশে দেখেনি বলে মায়া মনে করেছিল হৃদ হয়তো হসপিটালের নেই। সত্যি মায়া জানত না হৃদ অসুস্থ ছিল। এই বিষয়ে মার পরিবারও মায়াকে কিছু বলেনি কেন? বিষণ্ণ মায়া অধৈর্য গলায় বলল, আপনি অসুস্থ ছিলেন? মায়া কথায় হৃদ আরো খানিকটা ঝুঁকে পড়ে মার উপর। হাতের বাঁধন আরো শক্ত করে মার গাল চেপে ধরে বলে, কি মনে হয় আমি সুস্থ থাকলে তোকে এতদিন বাপের বাড়ি থাকতে দিতাম? উঠিয়ে নিয়ে যেতাম না? মায়া নিভে গেল হৃদের কথায়। অল্পের জন্য দম মেরে গেল। হৃদ রাগান্বিত চোখে মার মুখের নিজের দৃষ্টি বুলায়। গায়ে বোখরা। মুখের ওয়ান টাইম মাস্কটি জোরাজুরি কারণে খুলে গেছে। তাতে মার মুখে সাজ না থাকলেও ঠোঁটে গোলাপি লিপস্টিকটা চোখে পড়ল তার। হৃদ তেতে ওঠে। যেখানে হৃদ ভালো নেই সেখানে তার বউ কিভাবে সাজুগুজু করে রাস্তায় বের হয়? এই সাহস দেয় কে? রাগান্বিত হৃদ তেতে উঠে তৎক্ষণাৎ মায়া ঠোঁটের উপর ফোল্ড করা শার্টের হাতা চেপে ধরে ঘষাঘষি করে মুছতে মুছতে তিরতির মেজাজে বলল, কই গেছিলি তুই? আমি নেই তোর এত সাজ কিসের? কাকে দেখাস এই সাজায়? ঠোঁট তীব্র জ্বালায় ফুপিয়ে ওঠে মায়া। হৃদকে ধাক্কিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, উফ! ব্যথা পাচ্ছি আমি। ছাড়ুন। বেশ করেছি সেজেছি। আমার মনে রং লাগছে এজন্য সেজেগুজে রাস্তায় হাঁটছি। দরকার হলে আরো হাঁটবো। আপনি কে বলা? আমার যা খুশি তাই করে বেড়াব। আপনি একদম আমার থেকে দূরে থাকবেন। যান। মার দু হাত একত্রিত করে এক হাতে গাড়িতে চেপে ধরল হৃদ। রাগের দাঁতে দাঁত পিষে বলে, আমি দূরে থাকব? আমি? কয়টা নাগর জুটিয়েছিস এখানে? আমাকে চিনিস না? আমার না হলে প্রাণে বাঁচবি তুই। জান খেয়ে ফেলব না? চল আমার সাথে, দেখি তোর কোন নাগর আটকায় আজ আমাকে। হৃদ মায়া হাত টেনে ধরে নিয়ে যেতে লাগলেই মায়া তাড়াহুড়োয় চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি। আমি যাব না আপনার সাথে। ছাড়ুন। আপনাকে অসহ্য লাগে আমার কেন বুঝতে পারছে না? ছাড়ুন। আমি যাব না। মায়া পরপর চিৎকার অপেক্ষা করে হৃদ মায়াকে টেনে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দরজা লক করে দিল। মায়া গাড়ির দরজা ভিতর থেকে টেনে ধাক্কাতে লাগলো। হৃদ সামনে থেকে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি টানল পিছন দিকে। হৃদ স্টিয়ারিং হ্যান্ডেল ধরে গাড়ি ঘোরাতে চাইলে মায়া দু হাতে হৃদকে বাধা দেয় গাড়ি চালাতে। জোড়াজুড়িতে হৃদ গাড়ি চালাতে সুবিধা করতে না পেরে রাগের বশে হৃদ উল্টো হাতে মার গালে থাপ্পড় বসাতেই মায়া হেলিয়ে সিটের পরে ফুপিয়ে কেঁদে ওঠে। গালে হাত দিয়ে কেঁদে বলে, কতক্ষণ জোর করে আটকিয়ে রাখবেন আমাকে? কতদিন? আমি আবারও সুইসাইড করার চেষ্টা বারবার করব। যতদিন না আপনার থেকে মুক্তি পাচ্ছি আমি ততদিনের চেষ্টা করেই যাব। দরকার হলে নিঃশ্বাস আটকে মারা যাব। তারপরও আপনার থেকে মুক্তি চাই আমার। আপনি খুনি।
আমার বাবুকে আপনি মেরেছেন। আমি আপনার সাথে থাকতে চাই না। মুক্তি দিন, যেতে দিন আমাকে। গাড়ির ব্রেক কষল হৃদ। চেপে রাখা রাগটা যেন তরতর করে প্রতিনিয়ত বাড়ছে মার কথায়। কিছুতেই যেন শান্ত থাকতে পারছে না সে। রাগান্বিত হাতে হৃদ মার বাহু টেনে নিজের কোলে বসিয়ে ঘাড় চেপে মায়াকে মুখোমুখি করে বলল, কেন এমন করছিস? আমাকে দিয়ে তোর হয় না। এত কিছু কেন লাগবে তোর? না করেছিলাম না, সন্তান চাই না আমার, তারপরও কেন সন্তানের জন্য মরিহা হয়ে উঠেছিস? আমি বলেছিলাম তোকে প্রেগনেন্ট হতে, তাহলে কেন প্রেগনেন্ট হলি? সন্তানের জন্য দারুণ ছটফট প্রকাশ পেল মার চোখে মুখে। বেদনায় ডুবন্ত মার রাগ জেদ সবকিছুই যেন প্রকাশ পাচ্ছে হৃদের বিপরীতে। সন্তানকে হারিয়ে পাগল সে। এমনই সে কাউকে ছাড়বে না যতক্ষণ না সবকিছুর কৈফিয়ত মায়া পাচ্ছে। বেশ করেছি, প্রেগনেন্ট হয়েছি। দরকার হলে আরো হব, 100 বার হব। ও আমার বাবু ছিল, কেন মারলেন আপনি ওকে? দরকার হলে ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যেতাম, আপনার কাছে আসতাম না। তারপরও কেন আমার বাবুটাকে বাঁচালেন না? কেন মরতে দিলেন? কেন? আমার থেকে এখন তোর কাছে সন্তানই সব। বেবি দুনিয়াতে আসার আগেই তুই আমাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং করেছিলি। আমার উপরে তোর জীবনের সবকিছুর গুরুত্বপূর্ণ হয়, তুই শুধু আমাকে গুরুত্ব দিতে জানিস না। এজন্য মেরে দিয়েছেন আমার বাবুকে। ফর গড স্বীকৃত। মোমার বাবু আমি মারেনি। মোমার অতিরিক্ত বিষ খাওয়ার ফলে নষ্ট হয়ে গেছে বেবি। আমার বিষ খাওয়ার মতন পরিস্থিতি আপনি আর আপনার দ্বিতীয় বউ সৃষ্টি করেছেন। আমাকে মরতে বলে রুম থেকে বের করে দিয়েছেন। বন্ধ রুমে বাসরপন্ত করছেন। আপনার জায়গায় যদি আমি হতাম তখন আপনি। মায়ার কথায় হৃদভয়ার্ত ভঙ্গিতে মায়াকে টেনে বুকে জড়িয়ে নিল দু হাতে। দীর্ঘ সময়ের খালি শূন্য বুকটা পূরণ করতে মায়াকে নিজের প্রশস্ত বুকে পিষ্ট করে দিশেহারা গলায় বলল, হৃদ প্লিজ ঋতো, এমনটা বলে না। আমি পাগল হয়ে যাব। আমি সত্যিই পাগল যাব বউ। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাসটাও চলে না। অচল আমি। তোমাকে নিয়ে ওরকম বাজে কিছু কল্পনা করলেও আমি পাগল হয়ে যাই। প্লিজ বউ, শুধু আমার হয়ে থাকো, শুধু আমার। হৃদের বুকে টাই পেয়ে মার মন নরম হলো। আজলে আদলে হৃদের বুকে মুখ বুজে দীর্ঘ সময়ে শক্ত থাকার মুখোশ খুলে ডুকরে কেঁদে উঠল মায়াদু, হাতে হৃদের শার্ট আঁকড়ে ধরে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে আওড়াল, আমার বাবু, আমার বাবু। মায়া আঁচলে হৃদের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। হৃদ চুপচাপ বসে থাকলো সিটে গায়েলি। দুজনই নিশ্চুপ। কাঁদতে কাঁদতে মায়া হঠাৎ করেই রেটে ছেড়ে ছিটকে দূরে সরল। এতক্ষণ আবেগের বশে সবকিছু ভুলে বসেছিল মায়া। কিন্তু আর না। মার খুব করে মনে আছে হৃদ ঘরে দ্বিতীয় নারী ছিল অর্ধনগ্ন অবস্থায়। তাছাড়া যেখানে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে সেখানে মায়া আবেগে কেন হবে? কি দরকার? হৃদ মায়ার হঠাৎ রিয়েকশনে কপাল কুঁচকে তাকাতে মায়া শক্ত গলায় শুধালো, সে বাড়ি যেতে চাই। হৃদ সাথে মায়া থাকতে চায় না। দরজার লক খুলে দিতে মায়া চলে যাবে। হৃদের সোজাসাপটা নিষেধ, মায়াকে সে রেখে যাবে না, বরং নিজের সাথে নিয়ে যাবেই। দুজনের দিনতে দমে গেল না মায়া। হৃদ গাড়ি স্টার্ট করতে চাইলে মায়া বাধা দিয়ে বলে, মায়া এমনই যাবে না হৃদের সাথে। মার বাবাকে রাজি করিয়ে মায়াকে নিতে পারলে সে যাবে, নয়তো আজীবন মায়া নিজের বাড়ি থাকবে, তারপরও হৃদের সাথে যাবে না। মায়া ওর বাবার অমতের বিরুদ্ধে আর যাবি না হৃদের সাথে। যদি হৃদ পারে মায়াকে শফিকুল ইসলাম কাছ থেকে রাজি করিয়ে নিতে, নয়তো না। মার শর্তে হৃদ রেগে যায়। জীবনের আজ পর্যন্ত সে কাউকে জবাবদিহিতা করেছে কিনা বলা দেয়। সেখানে নিজের বউয়ের জন্য শ্বশুরের মতো নেওয়াটা তার নীতির বাহিরে। রাগান্বিত হৃদ মুহূর্তেই চেতে উঠে গাড়ি থেকে বের হয়। সামনে থেকে ঘুরে মার পাশের দরজাটা খুলে মায়াকে টেনে বের করে ধাক্কা দিয়ে বলে, যা লাগবে না তোর মতন বউ আমার। তোরা বাপ বেটি দুটোই হৃদয়হীন। আমাকে কবরে পাঠিয়ে শান্তি হবি। যা তোর বাপকে বলিস আসবে না হৃদ খান তার কাছে। থাকিস তুই একা। আমার থেকে তোর বাপ তোর কাছে সব। তাহলে থাক তুই তোর বাপের বাড়ি যা। আসবো না আমি তোকে নিতে। হৃদের কথায় মায়াও আর দাঁড়ালো না। পাষাণ মানুষটাকে কিছু বলে লাভ নেই, সে শুনবে না। সবসময় জোরাজুরি আর গুন্ডামি করা বুঝে। মায়া উল্টো পথে হেঁটে নিজের বাড়ির গেটের সামনে দাঁড়ালো। রাগে কষ্ট কাঁদতে কাঁদতে হাত ব্যাগ থেকে চাবি বের করে গেটের তালা খুলতে খুলতে আবারও শুনল হৃদের রাগান্বিত চিৎকার। হৃদ মায়াকে চলে যেতে দেখে সর্বশক্তি দিয়ে গাড়ির চাকায় লাথি মেরে মার পিছন থেকে চেঁচিয়ে বলে, শালার জিন্দিগি ছেহ। এজন্যই আমি মায়া মানুষকে নিজের জীবনের জড়াতে চাইনি।
তোরা মানুষের মন বুঝিস না, শালার সিঙ্গেল লাইফের বাস দিয়েছিস। না পারছি ছাড়তে, আর না পারছি শান্তিতে থাকতে। সব অশান্তি গোড়া তোরা নারী জাতি। তোরে বলেছিলাম আমার লাইফে আসতি, কে আসলি? যা লাগবে না তোকে আমার। যাহ তুই, ইহো জীবনে আসবো না তোকে নিতে আমি। দেখিস তুই।